হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের সামনে উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এই অধ্যায়ের অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প এই দুটি টপিকের মিশ্রিত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখো এবং যে ব্যাখ্যাগুলো করা হবে সেগুলো মনোযোগ দিয়ে শোনো এবং খাতায় নোট ডাউন করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আজকে আমরা প্রথমে করব স্তম্ভ মিলাও। দেখো, প্রথম স্তম্ভটা কি বলেছে, জাপানের হনসু উপকূল, তারপর 1950, 1923 আর 1967 এরকম তিনটে সাল দেওয়া আছে। কোন বিষয়টার সঙ্গে কোনটা অ্যাডজাস্টেবল সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, জাপানের হনসু উপকূল, এখানে কি হয়েছিল, জাপানের হনসু উপকূলে এখানে কিন্তু হয়েছিল সুনামি, ঠিক আছে। আর 1950 সালে কি হয়েছিল, 1950 সালে আসামের ভূমিকম্প হয়েছিল এটা। আর 1923 সালে জাপানের কান্টো অঞ্চলে একটা ভূমিকম্প হয়েছিল। তো এটা হবে 3 নম্বরে হবে অপশন ডি। এবং 1967 সালে আমরা জানি মহারাষ্ট্রের কয়নাতে একটা ভূমিকম্প হয়েছিল। তাহলে দেখো, নাম্বার 1 মানে 1-এর হচ্ছে সি, 2-এর হচ্ছে বি, আর 3-এর হচ্ছে ডি এবং 4-এর হচ্ছে এ, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে, এ স্তম্ভে গম্বুজ, টিটিকাকা, তপ্তবিন্দু, ফিউমারল। আর বি স্তম্ভে বলেছে প্লিউম, আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি, মাউন্ট পিলি আর হ্রদ। তো প্রথমেই দেখো, গম্বুজ আকৃতির দেখতে হচ্ছে মাউন্ট পিলি, যে আগ্নেয়গিরিটা আছে সেটা একটা গম্বুজ আকৃতি দেখতে। টিটিকাকা এটা হচ্ছে বিশ্বের উচ্চতম একটা হ্রদ, তাহলে বিশ্বের উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। এরপরে দেখো তপ্তবিন্দুর সঙ্গে যে টার্মটা খুবই ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে প্লিউম। এই তপ্তবিন্দুর মধ্যেই কিন্তু প্লিউম লক্ষ্য করা যায়। অর্থাৎ প্লিউম বলতে আমরা কি বুঝি, প্লিউম হচ্ছে এই ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ, যেটা তপ্তবিন্দুর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তো এটা হচ্ছে 3-এর হচ্ছে এ নাম্বার হবে। এবার দেখো ফিউমারল বিষয়টা কি, ফিউমারল ছিল হচ্ছে যে সমস্ত আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে যখন আর কি ধোঁয়া এবং বিভিন্ন গ্যাস সমন্বিত যে বায়বীয় পদার্থগুলো বেরোয়, ঠিক আছে, সেই যে ছিদ্র বা রন্ধ্রপথ সেটাকে আমরা বলি কি, ফিউমারল। তো এটা হবে অপশন বি, আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি। এখানে প্রায় 10,000 ফিউমারল লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো আমাদের যে অপশনটার সঙ্গে মিলে যাচ্ছে সেটা হচ্ছে অপশন এ, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। এর পরের প্রশ্ন দেখো, বলছে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, মানে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, কোনটা সঠিক সেটাকে সাজাতে হবে। তো দেখো, প্রথম বলছে আগ্নেয় ধূলিকণা, সিন্ডার, আগ্নেয় বোমা, আগ্নেয় ভস্ম। বি নম্বর বলছে সিন্ডার, আগ্নেয় ধূলিকণা, আগ্নেয় ভস্ম, আগ্নেয় প্রস্তরখণ্ড। সি নম্বর বলেছে আগ্নেয় ধূলিকণা, আগ্নেয় ভস্ম, সিন্ডার ও আগ্নেয় বোমা। এবং ডি নম্বর বলেছে আগ্নেয় ভস্ম, সিন্ডার, আগ্নেয় ধূলিকণা এবং আগ্নেয় বোমা। দেখো, এখানে যে বিষয়টা তোমাদেরকে ভাবতে হবে, এটা কিন্তু মূলত পদার্থগুলোর যে কণাগুলোর যে ব্যাস ছিল সেটা কতটুকু হয়, ক্ষুদ্র হোক নাকি বৃহৎ, তার উপর ভিত্তি করে কিন্তু এই সিকোয়েন্সটা দেওয়া আছে। তো এখানে দেখো, ক্ষুদ্র থেকে মানে ছোট থেকে বড় কণার দিকে কিন্তু গিয়েছে। তো প্রথমেই কিন্তু হবে আগ্নেয় ধূলিকণা, যেটা কিন্তু 2 মিলিমিটারের কম হয়। আর আগ্নেয় ভস্ম যেটা আছে সেটা হচ্ছে 2 থেকে 4 মিলিমিটার অবধি হয়। আর যেটা সিন্ডার সেটা হচ্ছে 4 থেকে 32 মিলিমিটার অবধি হয়। আর আগ্নেয় বোমাটা হচ্ছে 64 অর্থাৎ 64 মিলিমিটারের বেশি হয়। তো এই সিকোয়েন্সটাই সঠিক সিকোয়েন্স রূপে গণ্য হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, এই সিকোয়েন্সটাকে দেখো, প্রথমে বলছে রায়োলাইটিক ম্যাগমা, তারপরে বলছে অ্যান্ডেসাইটিক ম্যাগমা, তারপরে বলছে ব্যাসাল্টিক ম্যাগমা, তারপরে হচ্ছে সেখান থেকে লাভা। তারপর এখানে বি নম্বর বলেছে লাভা, তারপরে ব্যাসাল্টিক লাভা, রায়োলাইটিক ম্যাগমা, অ্যান্ডেসাইটিক ম্যাগমা। সি নম্বর বলেছে রায়োলাইটিক ম্যাগমা, ব্যাসাল্টিক ম্যাগমা, লাভা, রায়োলাইটিক ম্যাগমা, তারপরে বলছে অ্যান্ডেসাইটিক ম্যাগমা, তারপরে বলছে লাভা, তারপরে বলছে ব্যাসাল্টিক ম্যাগমা। মানে ওই একটা অপশানেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। তো তোমরা এখানে দেখো যে সিকোয়েন্সটা সঠিক
এটা হচ্ছে রায়োলাইটিক ম্যাগমা। এটা মূলত সিলিকার যে পরিমাণ, আমরা জানি যে আম্লিক, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট বা কম আম্লিক যেটা হয়, এরপরে আসে হচ্ছে ক্ষারকীয়। তো রায়োলাইটিক ম্যাগমাটার মধ্যে সিলিকার পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। আর সিলিকার পরিমাণ যেটাতে সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে কি, আম্লিক প্রকৃতির হয়। আর এই অ্যান্টিস্ট্যাটিকটা হচ্ছে সিলিকার পরিমাণটা রায়োলাইটিকের থেকে কম হয়। এটা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী ম্যাগমার মধ্যে পড়ে। আর ব্যাসাল্টিক যে ম্যাগমা সেটা কিন্তু ক্ষারকীয় ম্যাগমার মধ্যে পড়ে। ঠিক আছে, এটাতে সিলিকার পরিমাণটা আরও কম। অর্থাৎ এখানে সিকোয়েন্সটা কীভাবে আসতেছে, রায়োলাইটিক ম্যাগমার সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি, অ্যান্ডেসাইটিক ম্যাগমার মধ্যে সিলিকার পরিমাণ সবচেয়ে মানে সিলিকার পরিমাণ মাঝারি, আর ব্যাসাল্টিক ম্যাগমার মধ্যে সিলিকার পরিমাণটা হচ্ছে সবচেয়ে কম, এবং তারপরে সেখান থেকে কী হয়, লাভা তৈরি হয়। তো এইটাই হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। এবার পরের প্রশ্নে আসো। বলছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। এটা হচ্ছে অ্যাসার্টেশন রিজনিং। তাদের একটা বিবৃতি দেওয়া থাকবে এবং নিচে রিজনিং মতো কারণ দেওয়া থাকবে। সেই বিবৃতির সপক্ষে সেই কারণটা সঠিক কিনা সেটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। তো দেখো, প্রথমে বিবৃতি কি বলেছে, স্ট্রাইক স্লিপ ফল্ট হলো চ্যুতির এক অংশ অন্য অংশ থেকে দূরে বা সমান্তরালে পিছলে যায়। আর একটা বলেছে যুক্তি বলেছে সমুদ্রে স্ট্রাইক স্লিপ ফল জনিত ভূমিকম্প হলে সুনামি হওয়ার কথা নয়। তো দেখো, একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে বলছে স্ট্রাইক স্লিপ ফল্ট হলো চ্যুতির এক অংশ অন্য অংশের থেকে দূরে সমান্তরালে পিছলে যায়। এখানে যে মূল কথাটা মনে রাখতে হবে, এই সমান্তরাল কথাটা। তো দেখো, আমরা যদি দেখি এই চিত্রের মাধ্যমে, তো ধরলাম এটা হচ্ছে চ্যুতি তল। এটাকে যদি আমরা চ্যুতি তল ধরি, দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি, চ্যুতি তল যদি ধরি, তাহলে আমরা সাধারণত দেখি যে চ্যুতি সৃষ্টি হয় উপর থেকে নিচের দিকে, কিন্তু এই আয়াম বরাবর যখন সমান্তরালে এদিক থেকে এদিকে চ্যুতিটা সৃষ্টি হয়, যখন আয়াম বরাবর এদিক থেকে এদিকেই চ্যুতির সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে বলি স্ট্রাইক স্লিপ ফল্ট। তো এটা রাইট। যুক্তি কি বলেছে, সমুদ্রে স্ট্রাইক স্লিপ ফল্ট জনিত ভূমিকম্প হলে সুনামি হওয়ার কথা নয়। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে সমুদ্রে স্ট্রাইক স্লিপ যদি ফল্ট হয়, যদি এদিকে ছড়ে যায়, তাহলে কিন্তু সুনামি হওয়ার কথা নয়। তাহলে এটাও কিন্তু কারেক্ট, সুনামি সৃষ্টি হবে না। উল্লম্বভাবে হলে সুনামি সৃষ্টি হতে পারতো, কিন্তু এখানে অনুভূমিকভাবে যেহেতু হচ্ছে, তো সুনামি হওয়ার কথা নয়। তাহলে প্রথমটাও হচ্ছে কারেক্ট, দ্বিতীয়টা হচ্ছে কারেক্ট, অর্থাৎ এ আর আর উভয়ই সত্য, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। দুইটা বিষয়ই সত্য, কিন্তু এখানে এইটা এর সঠিক ব্যাখ্যা নয়। কারণটা কি বলতো, কারণ এই স্ট্রাইক স্লিপ ফলজনিত কারণে ভূমিকম্প সৃষ্টি হলো, এটা একটা প্রভাব হতে পারে, কিন্তু এটা বিবৃতিটার কারণ হতে পারে না। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। বিবৃতি বলেছে ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা এক জিনিস নয়। অবশ্যই মাত্রা আলাদা জিনিস, তীব্রতা আলাদা জিনিস। তাহলে মাত্রা আর তীব্রতা এই দুটো কিন্তু একই জিনিস নয়, আলাদা জিনিস। এবার যুক্তিতে বলছে মাত্রা হলো উৎপত্তি স্থলের সৃষ্টির সময়ের ক্ষমতা, আর তীব্রতা হলো ভূমিকম্প হলে কি পরিমাণ কম্পন হয়, কি পরিমাণ কম্পন হয় সেটাকে বলছে তীব্রতা, তার যে ক্ষমতাটা। তাহলে এক্ষেত্রে কী হবে, দুটো বিষয় কিন্তু সত্য। তাহলে এটাও সত্য, এটাও সত্য। তাহলে এ আর আর উভয়ই সত্য, এবং এটা এর সঠিক ব্যাখ্যা, কারণ মাত্রা জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, এটার সঠিক ব্যাখ্যা হবে। 3 নম্বরটা দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আমরা কি আরোহণ প্রক্রিয়া বলি। ভূপৃষ্ঠ যদি সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি, আরোহণ প্রক্রিয়া বলি। পরেরটা দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনে বিচূর্ণ শিলা নিম্নভূমিতে জমা হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। দেখো, কোনো একটা জায়গায় যদি নিচু এলাকা থাকে, তো সেখানে বিভিন্ন পদার্থগুলো এখানে জমা হয়ে এই নিচু জায়গাটা আস্তে আস্তে উঁচু হয়ে যাবে। তো এই বিষয়টাকে আমরা কি বলবো, এই বিষয়টাকে আমরা কি আরোহণ বলবো। তাহলে এটা সঠিক কথা বলেছে। তাহলে এ এবং আর, অর্থাৎ বিবৃতি এবং যুক্তি দুটোই কিন্তু সত্য, এবং আর হলো এ এর সঠিক
ব্যাখ্যা। তাহলে অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো। বিবৃতি বলেছে 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে ঘটে এক বিরাট সুনামি। এটা আগের দিনের প্রশ্নে আমরা সলভ করেছিলাম যে ভারত মহাসাগরে 2004 সালে কি সুনামির সৃষ্টি হয়েছিল। তো এটা রাইট, সঠিক বলেছে, তাহলে এটা হচ্ছে সঠিক। এবার হঠাৎ করে ভারত প্লেটটি, ভারতের যে ভারতীয় প্লেট, আমাদের যে ভারতীয় প্লেট, সেই ভারতীয় প্লেটটি কি বলছে বার্মা প্লেটের নিচে, ইন্দোনেশিয়ার ওইদিকে বার্মা প্লেটের নিচে কি পিছলে ঢুকে পড়ায় তৈরি হয় 9.0 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প। তো এটা কিন্তু কারেক্ট। তাহলে এ এবং আর উভয় কিন্তু কি সঠিক, এবং দুটাই একে অপরের সঠিক ব্যাখ্যা। তাহলে এটা অপশন হবে এ, দুটাই সত্য। যেহেতু প্লেটটা, ভারতীয় প্লেটটা বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছিল, তাই ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তাহলে কারণটা সঠিক বলেছে। দেখো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন দেখো, বিবৃতি বলছে উপকূলের নিকট সুনামি ঢেউয়ের বেগ কমলেও উচ্চতা বাড়তে থাকে। আর যুক্তিতে বলছে অধিক উচ্চতার ঢেউগুলো প্রচণ্ড শক্তিতে উপকূলকে আঘাত করে ধ্বংসলীলা চালায়। তো উপরে যে বিষয়টা বলেছে উপকূলের নিকট সুনামি ঢেউয়ের বেগ কমলেও উচ্চতা বাড়ে, এই যে উচ্চতা বিষয়টা, উপকূলের দিকে যত সুনামি এগিয়ে আসে তত কিন্তু তার হাইট বা জলের উচ্চতাটা কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, আর অধিক উষ্ণতায় ঢেউগুলো প্রচণ্ড শক্তিতে উপকূলকে আঘাত করে ধ্বংসলীলা চালায়, এটাও কিন্তু সত্য। তাহলে এটাও সত্য, এটাও সত্য, ধ্বংসলীলা চালায় উপকূলে। কিন্তু বিষয় হচ্ছে এটা এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ উপকূলের মানে এই প্রচণ্ড শক্তির কারণেই যে উচ্চতাটা বেড়ে যায় এমনটা নয়, বরং উপকূলের যে গভীরতা কম হয়, গভীরতা কম হওয়ার কারণে ঢেউগুলো কিন্তু অনেকটা উঁচু হয়ে যায়। তো এক্ষেত্রে সঠিক ব্যাখ্যাটা নয়, এটা অপশান বিটা রাইট অ্যান্সার বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। বিবৃতিতে বলেছে প্রতিসারি পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। প্রতিসারি পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। তো এর আগে আমরা প্রতিসারি পাত সীমানা সম্পর্কে জেনেছিলাম। প্রতিসারি পাত সীমানা কি, যখন দুটা পাত একে অপর থেকে দূরে সরে যায়, যখন দুটা পাত একে অপর থেকে দূরে সরে যায়, দুটা পাত, ধরো এটা একটা পাত, এটা একটা পাত, তো এটা যখন এদিকে আসে, এটা যখন এদিক থেকে এদিকে আসে, আর এটা যখন এদিক থেকে এদিকে আসে, তখন এটাকে এই সীমান্ত বরাবর দুটো পাত পরস্পর যেহেতু দূরে সরে যায়, তখন এই পাত সীমান্তকে প্রতিসারি পাত সীমানা বলে। তাহলে এটা রাইট। তাহলে প্রতিসারি পাত সীমানায় অগভীর ভূমিকম্প, অগ্নুৎপাত এবং লম্বা পর্বতশ্রেণীর সৃষ্টি হয়, এটা সঠিক উত্তর বলেছে। কারণ এটাও সঠিক, কারণ হচ্ছে আমরা জানি যে আটলান্টিক মহাসাগরের মধ্যে কী হয়, পর্বতশ্রেণী তৈরি হয়েছে, শৈলশিরার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং ভূমিকম্পও হয় এবং সেখানে কিন্তু অগ্নুৎপাতও ঘটে। তাহলে দুটাই কিন্তু সঠিক, দুটাই সঠিক। এবং এই যে কারণটা বলেছে যেহেতু এখানে ভূমি গঠন হচ্ছে, তাই তোকে গঠনকারী পাত বলা হচ্ছে, তাহলে বিবৃতির সপক্ষে কিন্তু কারণটা সঠিক। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো 7 নম্বর। কম গ্যাসযুক্ত সান্দ্র প্রকৃতির লাভাকে, কম গ্যাসযুক্ত সান্দ্র প্রকৃতির লাভাকে আ লাভা বলে। ঠিক আছে, সান্দ্র, এই যে এই কথাটাকে মাথায় রাখো, সান্দ্র হলে সেটা আ হবে। ঠিক আছে, সান্দ্র হলে সেটা হবে। আর তাহলে এটা রাইট অ্যান্সার। আর হচ্ছে লাভা আম্লিক হয়, এই এখান দিয়ে মনে রাখবে, দিয়ে শুরু হচ্ছে, তো দিয়ে মনে রাখবে এটা হচ্ছে আম্লিক প্রকৃতির হয়। ঠিক আছে, ফলে কি হয়, গতিশীলতা কম হয়। যত জিনিসটা আম্লিক হবে তত সেটা সান্দ্র হবে, মানে আঠালো হবে। যত আঠালো হবে তত তার কি গতিশীলতা কম হবে। তো এক্ষেত্রে দুটোই কারেক্ট, এবং এই যে কারণটা দেখিয়েছে সেটা সঠিক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশন হবে অপশান এ এবং আর উভয় সত্য, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো 8 নম্বর। বিবৃতি বলেছে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একাধিক ফাটলের মাধ্যমে অগ্নুৎপাত হয়, তাকে বিদার অগ্নুৎপাত বলে। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, বলছে একাধিক ফাটল, এই একাধিক ফাটল যখন আসবে, ফাটল বা বিদার এটাকে আমরা বলি। ঠিক আছে, তো এই ফাটল যখন হয় কথাটা আসবে, একাধিক ফাটল এর মধ্য দিয়ে যখন অগ্নুৎপাত হবে তখন সেটাকে আমরা কি বলি, বিদার অগ্নুৎপাত বলি। তাহলে এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্কড।
তো এটা সঠিক, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক। এবার বলছে বিদার অগ্নুৎপাতে প্রচুর পরিমাণে লাভা ধীরে ধীরে বের হয় এবং বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করে। এই যে কথাটা ভালো করে দেখো, বিস্তীর্ণ অঞ্চল, এটা অনেক বড় এরিয়া জুড়ে হয় বিদার অগ্নুৎগম। আর যেটা কেন্দ্রীয় অগ্নুৎগম সেটা কিন্তু একটু কম এরিয়া জুড়ে হয়। আর বিদার অগ্নুৎগমের ক্ষেত্রে এটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে হয়। এবং আমরা জানি যে বিদার অগ্নুৎগমের ফলে আমাদের ভারতের ডেকান ট্রাপ মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমির কিন্তু সৃষ্টি হয়েছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এ এবং আর, এই দুটোই কিন্তু কি সঠিক। তাহলে এ এবং আর উভয়ই হচ্ছে সত্য। কিন্তু দেখো, আর এর সঠিক ব্যাখ্যা নয়। কেন সঠিক ব্যাখ্যা নয়? কারণ দেখো, এইটা বিদার অগ্নুৎপাতে প্রচুর পরিমাণে লাভা ধীরে ধীরে বের হয়, এটা প্রভাব, বিদার অগ্নুৎপাতের প্রভাব, এটা কারণ নয়। এবং বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করে, এটা কিন্তু কারণ নয়, এটা প্রভাব বা ফলাফল। তো সেজন্য এ এবং আর উভয় সত্য হবে, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা হবে না। দেখো, এবার দেখো ট্রু এবং ফলস বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটা বলেছে বিবৃতি আগ্নেয় কণার ব্যাস 0.5 থেকে 2 মিলিমিটার থাকলে তাকে আগ্নেয় ভস্ম বলে। তো আমরা জানি যে আগ্নেয় ভস্মটা ছিল হচ্ছে 2 থেকে 4 মিলিমিটার, ঠিক আছে, 2 থেকে 4 মিলিমিটার। আর তাহলে এটা ভুল। আগ্নেয় কণার ব্যাস 2 থেকে 64 মিলিমিটার হলে তাকে সিন্ডার বলে, সিন্ডার বলে। তো সিন্ডারটা হচ্ছে 4 থেকে, সিন্ডারটা হচ্ছে 4 থেকে 32, ঠিক আছে, 4 থেকে 32 মিলিমিটার যদি হয় তখন তাকে আমরা সিন্ডার বলি। তাহলে এটাও কিন্তু ভুল, তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে কি উভয়ই মিথ্যা। তাহলে এটার উত্তর হবে এ ও বি উভয়ই মিথ্যা। এর পরের প্রশ্ন দেখো, বিবৃতিগুলির বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে সালফার গ্যাস বেরোলে তাকে মফিটিস বলে। এটা ভুল দেওয়া আছে, মফিটিস নয়। সালফার যখন বেরোবে তখন তাকে আমরা বলবো সালফাতারা, ঠিক আছে। তো এখানে একটু বলে দিই, যদি আগ্নেয়গিরির মুখ দিয়ে সালফার গ্যাস বেরোয় তখন তাকে বলবো সালফাতারা। আর এখানে যেটা বলেছে মফিটিস, এই মফিটি হচ্ছে যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কার্বন মনোঅক্সাইড বেরোবে, বা হাইড্রোজেন জাতীয় যে গ্যাসগুলো হয় সেগুলো যখন বেরোবে তখন তাকে মফিটি বলবো। আর একটা হচ্ছিল সেফিওনি। তো সেফিওনি কোনটাকে বলবো? সেফিওনি হচ্ছে যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে ওই বোরিক অ্যাসিড বেরোবে তখন তাকে বলা হবে সেফিওনি। তো এই তিনটা ভালো করে মনে রাখবে, সালফাতারা, মফিটি আর সেফিওনি। তাহলে এটা প্রথমটা ভুল। পরেরটা বলছে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে জলীয় বাষ্প ধোয়ার মতো বেরোলে তখন তাকে কি বলা হয়? ফিউমারাল বলা হয়। তো এটা কারেক্ট। এই ফিউমারালটাই তিনটা ভাগ, একটা হচ্ছে সালফাতারা, মফিটি আর একটা সেফিওনি। তো প্রথমটা মিথ্যা, তারপরটা সত্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের, অ্যান্সার হয়ে যাবে এ মিথ্যা, বি সত্য। পরের প্রশ্ন আসো, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর বলছে প্রচুর গ্যাসযুক্ত পাতলা দড়ি পাকানো লাভা প্রবাহকে পাহহ বলে। এখান থেকে মনে রাখতে পারবে যে পাতলা দড়ি পাকানো বলছে, তো এটা হচ্ছে পাতলা দড়ি পাকানো। এই যে দড়ি পাকানোর কথাটা যখন দেখবে, তো দড়ি পাকানো পা দিয়ে মনে রাখবে পাহহ লাভা, ঠিক আছে। এবং দেখো বিবৃতিতে বলছে কম গ্যাসযুক্ত সান্দ্র প্রকৃতির লাভাকে বলা হচ্ছে আ লাভা। কম গ্যাসযুক্ত সান্দ্র প্রকৃতির লাভাকে বলা হচ্ছে। একটু আগে আলোচনা করলাম সান্দ্র, সান্দ্র থাকলে সেটা কি হবে? সেটা হবে। তাহলে এটা কি রাইট? তাহলে ওপরেরটাও সত্য, নিচেরটাও সত্য, অর্থাৎ বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই কিন্তু সত্য। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এ এবং বি উভয়ই সত্য। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে, বিবৃতিতে বলছে শিলাস্তরে ম্যাগমা জমাট বেঁধে সরার মতো থাকলে তাকে লোপলিত বলে। এটা ভালো করে দেখো, শিলাস্তরে ম্যাগমা যখন জমা হয়, ধরো এটা একটা শিলাস্তর, এখানে সরার মতো করে যদি আমাদের, সরার মতো করে যদি আমাদের এই জায়গাটা যদি কি হয়, ম্যাগমা যদি জমা হয় তখন এইরকম ভূমিরূপকে আমরা বলি লোপলিত। আর পরেরটাতে দেখো, যখন ঊর্ধ্বভঙ্গে, যখন ঊর্ধ্বভঙ্গে এবং অধভঙ্গে, ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ এর মধ্যে যখন এই ঊর্ধ্বভঙ্গেও জমা হয়, অধভঙ্গে জমা হয়, ঊর্ধ্বভঙ্গে জমা হয়, আবার অধভঙ্গে জমা হয়,
এরকমভাবে যদি ম্যাগমাগুলো জমা হয় তখন তাকে আমরা বলি ফ্যাকোলিথ। কি বলি? তখন তাকে আমরা বলি ফ্যাকোলিথ। তাহলে এখানে অপশান কি ভুল দেওয়া আছে? এখানে বলছে ল্যাকোলিথ। বিষয়টা বোঝা গেল? এটা ল্যাকোলিথ দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। ল্যাকোলিথটা কেমন হয়? ল্যাকোলিথটা শুধু উত্তল প্রকৃতির হয়, উত্তল এরকম ল্যাকোলিথ হয়, উত্তল প্রকৃতির হয়। তো এখানে যখন বলবে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের কথা তখন সেটা হবে ফ্যাকোলিথ। তাহলে এইটা ভুল দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? প্রথমটা কারেক্ট হচ্ছে, পরেরটা ভুল হচ্ছে। তাহলে কোনটা হবে উত্তর? অপশান এ, প্রথমটা সত্য, তারপরটা হচ্ছে মিথ্যা। 5 নম্বর, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া হলো একটি শঙ্কু আগ্নেয় পর্বত। আমরা জানি এটা হচ্ছে হাওয়াই দ্বীপের যে মৌনা লোয়া সেটা হচ্ছে শঙ্কু আকৃতির হয়, তবে এটা ক্ষারকীয় শঙ্কু আকৃতির হয়। আর পরের বিবৃতি বলছে মাউন্ট পিলি হলো এক প্রকার মিশ্র আগ্নেয়গিরি। এই যে মিশ্র কথাটা বলছে, এই মিশ্র কথাটা এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? এটা মিশ্র নয়, মাউন্ট পিলি হচ্ছে বিস্ফোরকযুক্ত আগ্নেয়গিরি। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে সত্য, প্রথমটা সত্য, তারপরটা হচ্ছে মিথ্যা। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কিছু ডায়াগ্রাম বেসড প্রশ্ন এখানে দেওয়া আছে। তো নিচের চিত্রটির ফাঁকা ঘরটি নির্দেশ করো। আমাদেরকে যেটা প্রশ্ন করেছে এই জায়গাটার কথা বলছে প্রশ্নতে, ঠিক আছে? এটাকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এই জায়গাটা কী হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে কেন্দ্রের ঠিক নিচে যেখান থেকে ভূমিকম্পটার উৎপত্তি হচ্ছে অবশ্যই সেটা কী হবে? ভূমিকম্পের কেন্দ্র হবে। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো পরের চিত্রটা, আগ্নেয়গিরির বিভিন্ন অংশের ফাঁকা ঘরটি নির্দেশ করো। এই যে ফাঁকা ঘর, এখানে এখানে কি উত্তর হবে? মানে এই জায়গাটা, এটা কি, যেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে এই জায়গাটাকে কি বলি আমরা? এই জায়গাটাকে বলি আমরা কি? জ্বালামুখ বলি, এবং এটা প্রধান জ্বালামুখ। এখানে দেখো গৌণ জ্বালামুখ দেওয়া আছে সাইড দিয়ে, মানে এই প্রধানটা বাদ দিয়ে এর পাশ দিয়ে যে ছোটো ছোটো জ্বালামুখগুলো সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু গৌণ জ্বালামুখ বলি আমরা, ঠিক আছে? তো এই ছবিটা একটু ভালো করে দেখে নাও, এখানে ছবিটা তোমাদের অনেক কাজে দিবে। এখানে একটু বলে দিই, এটা হচ্ছে জ্বালামুখ, আর এই যে ছোটো ছোটো জ্বালামুখগুলো এদিকে সাইড দিয়ে তৈরি হয়েছে এটা হচ্ছে গৌণ জ্বালামুখ, এবং এটা বের হয়ে লাভা প্রবাহ হচ্ছে। আর যে পথটা দিয়ে ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে, এই পথটা হচ্ছে আগ্নেয়গ্রীবা বা নির্গমন নল বলা হয় এটাকে, ম্যাগমা নির্গমন নলও বলা হয়। যেখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসতেছে সেটাকে কি বলা হয়? ম্যাগমা প্রকোষ্ঠ বলা হয়, ঠিক আছে? তো এই কলটা টার্ম মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে ঘুরিয়ে ফিরিয়ে। এরপরের দেখো একটা প্যাজেস তুলে দিয়েছে, সেখান থেকে প্রশ্ন করেছে। এটা খুবই সোজা, এখানে পড়লেই সেই উত্তরগুলো পাওয়া যায়। তো আমরা নর্মালি জানি যে মার্শালি স্কেল আবিষ্কার করেন কে এবং কত সালে? মার্শালি বা মার্কালি, মানে বাংলাতে অ্যাকচুয়ালি উচ্চারণটা এরকম হয়। তো সেক্ষেত্রে দেখো মার্শালি বা মার্কালি স্কেল আবিষ্কৃত হয়, এখানে কিন্তু প্যাজেসটার মধ্যে দেওয়াই আছে 1931 সালে। তাহলে এটা অপশন হবে 1931 সালে। এই পুরো প্যাজেসটা পড়ে, আর এখানে কিন্তু কয়েকটা তথ্য মনে রাখো যে এই স্কেলে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত ঘর টানা থাকে, ঠিক আছে? সবচেয়ে যে বিধ্বংসী লাস্ট সেটা হচ্ছে 12 স্কেলে। আর মার্শালি কোথাকার বিজ্ঞানী? দেখো এখানে প্রথমেই দেওয়া আছে ইতালীয় বিজ্ঞানী। তো এটা পড়লেই পুরো উত্তরটা পাওয়া যাবে। তাহলে ইতালির বিজ্ঞানী হচ্ছে মার্শালি বা মার্কালি। তো আজকের ভিডিও এতটুকুই। তোমরা লাইক কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা পুরোটা কেমন লাগলো, এবং আশা করি তোমাদেরকে প্রশ্নগুলোর সঠিক সমাধান বোঝাতে পেরেছি। তো এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।